This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চোখ রাখবো এই মুহূর্তের 5 বড় খবরে। ট্যাব দুর্নীতির গলদ লুকিয়ে সরকারি পোর্টালে শিক্ষা দফতরের পোর্টাল নিয়ে বড় সড় প্রশ্ন সাইবার বিশেষজ্ঞদের। সাইবার নিরাপত্তায় গলদ ধরলেন সাইবার বিশেষজ্ঞরাই। 10,300 টাকা কমিশনে চোপড়ায় অ্যাকাউন্ট ভাড়া। কলকাতা ট্যাব জালিয়াতিতে নয়া তথ্য। ইতিমধ্যেই চোপড়া থেকে ধৃত দুজনকে 3 দিনের ট্রানজিট রিমান্ডে নেওয়া হয়েছে। 9 মাস পরও জামিন না পেয়ে ক্ষুব্ধ সন্দেশখালী শাহজাহান। এবার আইনজীবী বদল শাহজাহানের। চলতি মাসে মামলা শুনানির জন্য তৎপর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের উপর হামলার ঘটনায় নাম চড়ায় শাহজাহানের। ভাটপাড়ার পর এবার কোচবিহারের বক্সিরহাটে শুট আউট। তৃণমূল নেতার আস্তানায় ঢুকে গুলি। অঞ্চল চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য রক্ষা। ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার। একের পর এক বন্ধ হচ্ছে সরকারি বাস রুট। সন্ধ্যা হলেই শহর ও শহরতলি জুড়ে বাসের জন্য রাস্তায় হাহাকার। রাস্তায় বেরিয়ে নাজেহাল হতে হচ্ছে যাত্রীদের। বছরখানেক আগে দৈনিক গড়ে সরকারি বাস চলত প্রায় 2,500, এখন সেই সংখ্যা 700। নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি চয়নিকা। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে তা হচ্ছে প্রাণনাশের আশঙ্কা অর্জুন সিং এর। তাকে ও শুভেন্দু অধিকারীকে মারার জন্য নাকি রাশিয়া থেকে কেমিক্যাল আনা হয়েছে। বিস্ফোরক অভিযোগ করেছেন অর্জুন সিং। আজ সিআইডি জেরার সময় সেই কেমিক্যাল তার বসার চেয়ার টেবিলে স্প্রে করে দেওয়া হবে আশঙ্কা প্রকাশ করেছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। তার যদি 3 থেকে 4 মাসের মধ্যে কিছু হয় তাহলে সিআইডি দায়ী থাকবে। এর প্রাণনাশের আশঙ্কা অর্জুন সিং এর। আমাদের বিশ্বস্ত সূত্র মধ্যে আমি খবর পেয়েছি কি শুভেন্দু অধিকারী, অর্জুন সিং মতন লোকেদেরকে এরা কোনোভাবে আটকাতে পারছে না। তখন একটা মেরে দেওয়ার চক্রান্ত চলছে। এমন কেমিক্যাল স্মাগল করে আনা হচ্ছে রাশিয়া থেকে এইদের মাধ্যমে, যাতে আমাদেরকে কোনোভাবে ইনভেস্টিগেশন নামে ডেকে এই কেমিক্যালটা হলো বিষ একরকম। আজকে আপনার শরীরে শুধু টাচ হয়ে যাবে। ধরুন আপনাকে কোথাও চেয়ারে বসালো, ওই বা টেবুলে আপনার হাত পড়লো, যদি ওখানে লাগানো থাকে ওই কেমিক্যালটা, যদি আপনার শরীরে টাচ হয়ে যাবে তাহলে ওই 6 মাস 3 মাস পরে আপনার মাল্টি অর্গান ফেলিওর হবে, আপনি মারা যাবেন। আমাকে মেরে দেওয়ার একটা শুভেন্দু অধিকারীকে, আমাকে আরও 4 জন আছে, সে 4 জনের নাম এখন আমি বলছি না, কিন্তু এরকম একটা এদের ক্রিয়েটিভ চলছে, সাজিশ চলছে। কেন 4 বছর পরে হঠাৎ আবার আমরা দোষী হয়ে গেলাম, এরকম হতে পারে না। অবাস্তব কথার কোনো মানে হয় না। ভাটপাড়া পৌরসভার অতীতের কেলেঙ্কারির কথা এর আগেও আমরা শুনেছিলাম। এই রাজ্যের সিআইডি বা পুলিশ কেন্দ্রের সিবিআই বা ইডির মতো পক্ষপাতদুষ্ট আচরণ বা পক্ষপাতদুষ্ট তদন্ত করে না। এক্ষেত্রেও নিরপেক্ষভাবে তদন্ত হবে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে। সেন্ট্রাল গভর্নমেন্ট কাদের হাতে আছে? বিজেপির হাতে। ইন্টেলিজেন্স কাদের হাতে? বিজেপির হাতে। সমস্ত এজেন্সি বিজেপির হাতে। এত বড় অভিযোগ যখন আনছেন, তখন সেই এজেন্সিকে দিয়ে এনকোয়ারি করিয়ে শাস্তি দিন যারা করছে এই কাজটা। যদি আমরা করি আমাদের শাস্তি হবে। কিন্তু আমি বলছি এসবই মিথ্যা, নিজেদের ভ্যালু বাড়াবার জন্য এই কথাগুলো বলছেন। 4 ঘন্টা ইতিমধ্যে অতিক্রান্ত, এখনো সিআইডির দপ্তরে রয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং। 4 বছর আগের ভাটপাড়ার পুরো দুর্নীতি মামলায় অর্জুনের হাজিরা। রক্ষা কবচে হাইকোর্টের দ্বারস্থ হন অর্জুন সিং। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয়। দেখো, মূলত ভাটপাড়ার একটি টেন্ডার দুর্নীতি মামলাতেই আজকে সিআইডি সদর দপ্তর অর্থাৎ ভবানী ভবনের জিজ্ঞাসাবাদের জন্য বিজেপি নেতা অর্জুন সিং তাকে তলব করা হয়েছিল এবং তাকে প্রথম তলব করা হয় 12 তারিখে। কিন্তু 13 তারিখ অর্থাৎ গতকাল উপনির্বাচন থাকার জন্য অর্জুন সিং তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং সেখান থেকে নির্দেশ দেওয়া হয়েছে তাতে আজকে সকাল 11টার মধ্যে তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় এবং সেক্ষেত্রে তাকে 4 ঘন্টার বেশি জিজ্ঞাসাবাদ করা হবে না, এই মর্মেও কিন্তু কলকাতা হাইকোর্টের তরফে যে নির্দেশ সেখানে জানানো হয়। এবং সেই মতোই আমরা যেটা জানতে পারছি, আর কিছু সময়ের মধ্যেই সকাল 11:20 নাগাদ অর্জুন সিং তিনি ভবানী ভবনে এসে পৌঁছন এবং তারপর থেকেই তার জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছে এবং আর কিছু সময়ের মধ্যেই তিনি বেরিয়ে আসবেন জিজ্ঞাসাবাদ পর্ব শেষে। এক্ষেত্রে তাকে আজকে
যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার যাবতীয় বয়ান তদন্তকারীরা রেকর্ড করেছেন, কিভাবে এই দুর্নীতি সংগঠিত হয়েছে। কারণ তদন্তকারীদের কাছে যে সমস্ত তথ্য প্রমাণ রয়েছে সেই সমস্ত তথ্য প্রমাণের উপরে ভিত্তি করেই তাকে আজকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং সেক্ষেত্রে যেটা সিআইডির অভিযোগ যে যেহেতু সেই সময় বা তৎকালীন সময় ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান ছিলেন অর্জুন সিং, সেই জায়গা থেকে তার ঘনিষ্ঠ বা আত্মীয়দের টেন্ডার পাইয়ে দেওয়ার ক্ষেত্রে এই কারচুপি করা হয়েছিল বা প্রায় 4 কোটি টাকার দুর্নীতি হয়েছিল, সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে যেটা সব থেকে তাৎপর্যপূর্ণ যে আজকে যখন তিনি ভবানী ভবনের সিআইডি দপ্তরে এসে পৌঁছন, ভবানী ভবনে দাঁড়িয়েই কিন্তু তিনি তার প্রাণহানির আশঙ্কার কথা প্রকাশ করেছেন। সেই ছবি আমরা দেখিয়েছি আমাদের দর্শক বন্ধুদের। ধন্যবাদ আপাতত সুপ্রিয়। 4 বছর সরকার ঘুমিয়েছিল, 4 বছর পরে হঠাৎ তাকে এসে বলতে হচ্ছে কিনা আমি দুর্নীতি করেছি। তৃণমূলে থাকলে দুর্নীতি নেই আর বিজেপিতে এলেই দুর্নীতি। তো তার জন্য হাইকোর্টে গেছিলাম, হাইকোর্টে অর্ডারকে ফলো করার করে আমি এখানে এসেছি। শুট আউটের ঘটনা কিন্তু ঘটেই চলেছে রাজ্য জুড়ে। ভাটপাড়ার পর এবার কোচবিহারের বক্সিরহাটেও শুট আউটের ঘটনা ঘটল। তৃণমূল নেতার আস্তানায় ঢুকেই তাকে গুলি করা হলো। বসিরহাট থানার মহিষকুচি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠছে। গুলির লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য রক্ষা পেয়ে যান তৃণমূল নেতার আত্মীয়। ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করেছে পুলিশ। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে অভিযোগ করছে তৃণমূল। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আমি যেই ঘরে থাকি সেই ঘরের দরজা শাবল দিয়ে ভেঙে এবং আমাকে ভেবে, আমার ভাগনা সারাক্ষণ আমার সাথে থাকে প্রদীপ গোপ, তাকে আমাকে ভেবে ওকে প্রাণে মারার জন্য 1 রাউন্ড গুলি করে সে কোনো প্রকারে প্রাণে বেঁচে যায়, জানলা দিয়ে পালিয়ে যায়। এবার ওদের একটাই শখ যে এবার সাংগঠনিক দিক থেকে হ্যারাসমেন্ট না করতে পেরে আমাকে যাতে ভয় দেখিয়ে এখানে সংগঠনকে আটকানো যায়, এটাই ওদের পরিকল্পনা। এখানে যখন বিজেপিরা এখানে গণতান্ত্রিক প্রক্রিয়াকরণের মধ্য দিয়ে যখন তারা জয়লাভ করতে পারছে না, তো স্বাভাবিক কারণে তারা পরিকল্পনা মাফিক আমাদের নেতৃত্বের উপর এইভাবে আক্রমণ করা হচ্ছে। তো পুলিশের কাছে দ্বারস্থ হচ্ছি। মিথ্যা অভিযোগ, বিজেপির এরকম কোনো বিষয় নেই যে কারো উপর গুলি চালিয়ে সেখানে বিজেপি সংগঠন করবে। এটা সম্পূর্ণ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। নিজেরাই গুলি চালিয়ে সেখানে এলাকা উত্তপ্ত করার চেষ্টা করছে এবং পুরনো শত্রুতার কারণে নিরীহ কিছু লোককে বিজেপির নাম দিয়ে ফাঁসানোর চেষ্টা করছে। আবারও চোখ রাখা যাক ট্যাব দুর্নীতির খবরে, কেননা ট্যাব দুর্নীতি নিয়ে আপাতত গোটা রাজ্যে উত্তেজনা রয়েছে। 10,000-এ মাত্র 300 টাকা কমিশনে চোপড়ায় অ্যাকাউন্ট ভাড়া দেওয়া হতো। কলকাতার ট্যাব জালিয়াতিতে নয়া তথ্য উঠে আসছে। ইতিমধ্যেই চোপড়া থেকে 2 জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের ট্রানজিট রিমান্ডেও নেওয়া হয়েছে। কমিশনের ভিত্তিতে এদের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন লালবাজারের গোয়েন্দারা। ধৃতদের ব্যাংক অ্যাকাউন্ট কারা ব্যবহার করেছিলেন, কার নির্দেশে ব্যবহার করা হয়েছে, সেটাই এখন খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ব্যাংক অ্যাকাউন্টের পাশাপাশি ফরেনসিক অডিট করা হচ্ছে বলেও সূত্রের খবর। আরও এক জেলায় ট্যাব কেলেঙ্কারিতে বিহার যোগ। এবার ট্যাব কেলেঙ্কারিতে বিহার যোগ দক্ষিণ 24 পরগনাতেও। তরুণের স্বপ্ন প্রকল্পে রাজ্য সরকারের দেওয়া একাদশ ও দ্বাদশের পড়ুয়াদের ট্যাবের টাকা নিয়ে বিস্তর গরমিলের অভিযোগ এবার দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে। এই জেলার প্রায় 350 পড়ুয়ার ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে ঢুকেছে বলে জেলা বিদ্যালয় সংসদ সূত্রে জানা গেছে। জেলার প্রায় 35টি স্কুলের পড়ুয়াদের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে। এই তালিকায় প্রত্যন্ত সাগর, গোসাবা, কুলতলি থেকে শহরতলি, সোনারপুর, বারুইপুর, বজবজ এবং মহেশতলার একাধিক স্কুলের নাম রয়েছে। সাগর থানায় অভিযোগ দায়ের হয়েছে এই মর্মে। বিহারের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সন্দেহ পুলিশের। আমরা একবার সরাসরি চলে যাব ভবানী ভবনের সামনে। তার কারণে আপনারা জানেন আজ 11:20 অর্জুন সিং তিনি পৌঁছেছিলেন ভবানী ভবনে। তার কারণ পুরো দুর্নীতি মামলায় আজ থেকে 4 বছর আগে তিনি যখন চেয়ারম্যান ছিলেন সেই সময় একটা পুরো দুর্নীতির মামলা সামনে এনেছে এবং সেই মর্মে সিআইডি তাকে ডেকে পাঠায় এবং ভবানী ভবনে 4 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
কথা উনারা যা প্রশ্ন করেছেন সেটা জবাব দিয়েছি। একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে, পৌরসভা এই সই আপনার আছে কিনা, ওই সই আপনার আছে কিনা। আমার বক্তব্য, পৌরসভার চেয়ারম্যানের কাজটা খুব লিমিটেড হয়। পৌরসভার মধ্যে যা হবে সিআইসি টেন্ডার কমিটি করে পাস করে সিআইসি হয়। একটা পৌরসভাতে, আমাদের পৌরসভাতে 4 বার সিআইসি মিটিং হয়, তারপরে বোর্ড মিটিংয়ে পাস হয়। পৌরসভার মধ্যে আইনত 1 পয়সা বেরোনো, 1 পয়সা এন্ট্রি আর আউটগোয়িং সবটাই রেকর্ডেড থাকে। সেখানে বিনা মতলবে পলিটিক্যাল ভিকটিম করে 4 ঘন্টা সময় নষ্ট করা, হ্যারাসমেন্ট করা, মেলাইন করার একটা চেষ্টা চলছে। পুরো যে এখতিয়ারের মধ্যে নেই, যে একটা চেয়ারম্যানের হাতে নেই। বলুন তো, পশ্চিমবাংলা প্রথম এক পৌরসভা ভাটপাড়া পৌরসভা, যেটা পশ্চিমবাংলা ফার্স্ট টেন্ডার চালু করেছিলাম যখন আমি চেয়ারম্যান ছিলাম। সেখানে কে টেন্ডার পাবে সেটা আমার কাজ আছে। যে টেন্ডার নেবে আর টেন্ডার দেবে ওরা খবর রাখে যাদের কমিশনের দরকার পড়ে। আমাদের তো কমিশনের দরকার নেই। অর্জুন সিংকে কমিশনের দরকার পড়ে না। টেন্ডারে যে কোনো কোম্পানি কাজ নিতে পারে, যে কোনো কোম্পানি কাজ পেতে পারে। এবার এই ম্যাটারটাকে শুধু পলিটিক্যালি ভিক্টিমাইজ করার জন্যে বিজেপিতে যখন আসলাম তখন মামলা হলো, আর তৃণমূলে যখন ছিলাম তখন আমি ভালো গুড বয়, আমার মতন ভালো ছেলে না। তো দেখেছেন মমতা ব্যানার্জি বক্তব্য, অর্জুন খুব ভালো ছেলে, এখন অর্জুন খুব খারাপ ছেলে। ওতে কোনো অসুবিধা নেই। আমি খারাপ ভালো সেটা মানুষ ঠিক করে। সাদা চশমা প্রতীকের কোনো ব্যাপার নেই। একটু কি লেখা আছে, কি পড়তে হবে, তো কিছু তো পড়তে হবে, দেখতে হবে। পড়ার জন্য তো চশমা লাগবে। জলের রংটাও চেঞ্জ ছিল না, আমি এই জলটাই খাই। আমি আগেও বলেছিলাম এখানে একটা চক্রান্ত চলছে দুজনকে এলিমিনেট করার জন্যে, শুভেন্দু অধিকারী, অর্জুন সিংকে। নানা রকম গল্প আছে। সেন্ট্রাল ফোর্স আমাদেরকে ঘিরে রাখে, তার জন্য এরা পারে না। এই জন্যে যে কোনো কেমিক্যাল রাশিয়া থেকে আনিয়ে একটা বড় ঘটনা করানোর একটা চেষ্টা চলছে। সেই জন্য আমি প্রিকশনারি এটা আপনাদেরকে জানিয়ে গেছিলাম 6 মাসের মধ্যে যদি মাল্টি অর্গান ফেলিওরে আমি মরে যাই, তার মানে পুরোপুরি এই সরকার দায়ী। রাসায়নিক স্প্রে আপনি বলছিলেন যে যে কোনো মুহূর্তে আপনাকে বা শুভেন্দু অধিকারীর উপরে স্প্রে করা হতে পারে, কারা করতে পারে বলে এটা এজেন্সি ছাড়া কেউ করে না। তো এজেন্সি করায়, এজেন্সি করে, স্টেট এজেন্সি করবে, আর কে করবে? স্টেট এজেন্সি ছাড়া কে করবে? তার নেপথ্যে কে রয়েছে? মানে কেউ তো নেপথ্যে নিশ্চয়ই যারা স্টেটকে চালাচ্ছে তারা থাকবে। নেপথ্যে আর কে থাকবে? ডাকার ব্যাপারে কিছু বললেন না? ডাকলে আমার কোর্টের অর্ডারে আসবো। আমি তো ইনাদের অর্ডারে আসবো না, কোর্টের অর্ডারে আসবো। কোর্ট আমাকে বলে 10 বার আসবে, 10 বার। আমরা কোর্টকে সম্মান করি। আমরা জানি পশ্চিমবাংলা এখন বেঁচে আছে কোর্টের উপরে, নাহলে কবে পশ্চিমবাংলা থেকে মানুষকে চলে যেতে হতো। আজকে একজন মহিলাকে রেপ করা হচ্ছে, তাকে বাঁচাবার জন্যে, সে যারা রেপিস্ট আছে তাকে বাঁচাবার জন্য গভর্নমেন্ট উঠে পড়ে লেগেছে। এটাই তো দেখছি। কিন্তু আপনি যে আশঙ্কা প্রকাশ করছেন, যেটা বলছেন যে রাসায়নিক স্প্রে, এ ব্যাপারে কি কোনো রকম কোনো পদক্ষেপ নেওয়া হবে? দেখুন, আমি তো এরপরে মেডিকেল টেস্ট করাবো কি কোনো এরকম আমার সঙ্গে হয়েছে কিনা, ওই চেয়ারে রাখা ছিল কিনা। আমি বললাম আমরা যেখানে বসে আছি আমার একটা ছবি তুলে দিন, কি এই চেয়ারে আমি বসেছিলাম। ওনারা বললেন আমরা এটা দিতে পারবো না। আমি কোর্টকে বলবো কি আমাকে ওই ভিডিওগ্রাফি হয়েছে সে আমাকে দেওয়ার জন্যে। কেন আমার এই আশঙ্কা শুধু মুখে নয়, আমি বিশ্বস্ত সূত্রের জন্য এই কথাটা আমি জানি। এত তৎপর কেন পুলিশ আপনার ক্ষেত্রে? কোনো জায়গায় কি আতঙ্কে রয়েছেন? আমি না, আমার কোনো আতঙ্কের ব্যাপার নেই। কিন্তু আপনি আমাকে মারবেন, তা আমি তো এটাকে তো আইনত জায়গাতে আমাকে পৌঁছতে হবে, মানুষের কাছে পৌঁছতে হবে, সেটাই। হাইকোর্টে কি আপনি যাবেন এবারে? আবারও কি দ্বারস্থ হবে এই রাসায়নিক স্প্রেকে কেন্দ্র করে? না, এখনো আমার এখানে ইউজ হয়েছে কি না হয়েছে আমি তো জানি না। ইউজ বুঝলে আমি নিশ্চয়ই যাব। আমি অ্যাডভান্স বলে রাখলাম, আমি এখন আমার টুইটার হ্যান্ডেল থেকে টুইটও করব এটা নিয়ে। ওটা ওই একটা
না, এদেরকে অভিযোগ করিনি, আমি তো মিডিয়াকে বললাম এবার টুইট করব কি আমার সন্দেহ আছে, এরকম সন্দেহ আমার কাছে খবর আছে, তার জন্য আমাকে একটা আবার গিয়ে আমি একটা মেডিকেল টেস্টও আমাকে করাতে হবে। আরে কি করে পুলিশে অভিযোগ করব? কোনো আমাকে তো জানতে হবে কি আমার উপরে হলো কি না হলো। এই পুলিশকে অভিযোগ করব? আচ্ছা, এই পুলিশকে অভিযোগ করব? যে পুলিশই এইটা করবে? আমাকে তো অভিযোগ করতে গেলে হোম মিনিস্ট্রিকে বলতে হবে, অভিযোগ করতে কোর্টকে বলতে হবে, একে বলে কি লাভ আছে? ঠিক আছে, থ্যাংক ইউ।